স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে এসে যুক্ত হবেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিম। শরীফুজ্জামান শরীফ, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই। আমরা জানি যে জুলাই শহীদদের স্মরণে আজকে এটি সভা হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে উপস্থিত ছিলেন। তার কিছু মন্তব্য দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। তিনি বলছেন যে 5 আগস্টের যে অর্জন, এটি কোনো একক ব্যক্তি বা দলের নয়, দেশের সব ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা এবং সমস্ত মানুষের। এ কথাটা এর আগেও আমরা তাকে বলতে শুনেছি। কিন্তু একটি কথা বলা হয়, এই যে জুলাই অভ্যুত্থানের তোমরা দ্বিতীয় বর্ষপূর্তি একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে, তখন বলা হয় যে এই যে জুলাই অভ্যুত্থানের জুলাইয়ের যে স্পিরিটটা, সেই জায়গায় মূল ফাটলের একটা বড় কারণ ছিল বা একটু শিথিল হওয়ার একটা বড় কারণ ছিল এর একক কৃতিত্বের দাবিদার এক একটি পক্ষ। সেই জায়গায় প্রধানমন্ত্রী যখন বলছেন যে কোনো একক ব্যক্তি বা দলের নয়, এই জায়গাটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। এই কথাটা বিএনপির পক্ষ থেকে এর আগেও অনেকবার বলা হয়েছে। গণ অভ্যুত্থানে বিএনপির এটি গড়ে তোলার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত বিএনপির অনেক বড় ভূমিকা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তারা কতগুলো জায়গায় সবাইকে ধারণ করার চেষ্টা করেছে, সবাইকে নিয়ে এগোনোর চেষ্টা করেছে। এবং বিএনপি এবং চট্টগ্রামে আবু সাইদ যেদিন পুলিশের গুলিতে মারা যান, একই দিন চট্টগ্রামে হিমেল বিএনপির কর্মী। কিন্তু বিএনপির কথাবার্তার মধ্যে তাদের যে ডকুমেন্টেশন, সেই জায়গাটাও অনেক জায়গায় দেখা গেছে যে হিমেলকে তারা সেভাবে উপস্থাপন করেনি। আর জুলাইয়ের পরে যে সরকারটি এসেছে, সেই সরকারও তাদের মধ্যে এক ধরনের রাজনৈতিক বিশ্বাস ছিল এবং সেই বিশ্বাসের জায়গা থেকে জুলাইটাকে তারা দেখেছে। উদাহরণ বলি, পহেলা বৈশাখ আপনার মনে আছে, ড্রোন শো হলো সংসদ ভবনের সামনে, সেখানে কিন্তু হিমেলকে সামনে আনা হয়নি, সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে আয়োজনে। তারপরে অন্যদিকে জামাতের পক্ষ থেকেও আমরা একটা উদ্যোগ দেখেছি, তাদের কতগুলো ডকুমেন্টেশন, সেই জায়গাগুলোতেও তারা অনেক সময় রাজনৈতিক পরিচয় আনার চেষ্টা করেনি। কিন্তু তাদের যে সমস্ত নেতৃত্ব, গণঅভ্যুত্থানে রাজনৈতিক নেতৃত্ব ছিল দুটো, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত। দুটো দলের মধ্যেই জামাতের ডকুমেন্টেশনে আমি যতটুকু দেখেছি, সেখানে তারা এই যে জুলাইতে যারা মারা গেছে তাদের রাজনৈতিক পরিচয়টা ওইভাবে হয়তো সামনে আনার চেষ্টা করেনি, কিন্তু রাস্তাঘাটে এবং তার কর্মীদের আচরণের ভেতর থেকে এরা বিভক্ত করে ফেলেছে। আমি উদাহরণ হিসাবে জুলাইটা যদি আপনি বলেন, জুলাই অনিবার্য ছিল, জুলাই প্রয়োজন ছিল। জুলাই 24 জুলাই না এলে হয়তো 26 সেপ্টেম্বর আসতো, অথবা 28 যে নভেম্বর আসতো। কিন্তু কারণ হচ্ছে যে স্টেট মেকানিজমটা আপনি তৈরি করেছিলেন, রাষ্ট্রটা পরিচালিত হবে জনগণের ভোটে, কিন্তু সেখান থেকে আপনি পুরো পাবলিককে আইসোলেশনে নিয়ে গেলেন। অর্থাৎ পরিবর্তনটা চেয়েছিল মানুষ এবং পরিবর্তনের স্বপ্ন নিয়ে অংশগ্রহণ করেছিল। অংশগ্রহণকারীদের মধ্যে এবং যারা তাদেরকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে দুই ধরনের ভাবনা ছিল। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি চেয়েছি যে এই ধরনের একটা শাসন ব্যবস্থা আর কন্টিনিউ করা উচিত না, এটা কোনো না কোনোভাবে তার একটা অবসান হওয়া দরকার। এবং অবসানটার উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের রাজনীতিতে কতগুলো ইতিবাচক পরিবর্তন আসবে, সংস্কৃতির পরিবর্তন আসবে, মানুষের নিরাপত্তা, অন্যান্য যে জায়গাগুলো, সোশ্যাল সেফটির যে জায়গাগুলো, সেগুলো এনশিওর হবে। কিন্তু আমি পরবর্তী দেখলাম যে আমি যে উদ্দেশ্য নিয়ে নেমেছিলাম, সে উদ্দেশ্য তো আমি খুঁজে পেলাম না। গণ অভ্যুত্থানে সংস্কৃতি বলেন, শিল্পী সমাজ বলেন, নারী বলেন, শিক্ষার্থী বলেন, সবার যে পার্টিসিপেশনটা ছিল, গণ অভ্যুত্থানের পরে প্রথম টার্গেট হয়ে গেল হচ্ছে নারীরা। রাস্তায় দেখলে এই জায়গাগুলো একটু পরে, অর্থাৎ আপনি বুঝতে চাচ্ছেন যে অভ্যুত্থানের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা ডাইভার্ট হয়ে গেল, পূরণ হয়নি। জি,
স্টুডিওতে স্বাগত জানাচ্ছি এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আলোচনা শুরু করছিলাম আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে একটি মন্তব্য, নিশ্চয়ই আপনি এর মধ্যে নজরে এসেছে যে 5ই আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়, দেশের সব মানুষের। এই কথাটা অভ্যুত্থানের পরে আপনারা বলছেন, আপনারা তরুণরা যারা সামনের সারিতে ছিলেন তারা বলছেন, বিএনপি বলছে, জামাতও বলছে, যেটি সবার। কিন্তু আবার এটিও ঠিক, এই জায়গাটি নিয়ে একটি বড় বিরোধের আমরা জায়গা দেখি এভাবে যে এক একটি পক্ষ নিজেকে একটু যে তাদের কৃতিত্বের দাবিদার, সেই জায়গাটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন আজকে আবার স্মরণ করে দেন, এই জায়গাটি একটু বলবেন। এবং শরীফুজ্জামান শরীফ যেটি বলছিলেন যে দিন শেষে অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি, কিন্তু প্রত্যাশা তো পূরণ হলো না, হলো কি? ধন্যবাদ আপনাকে এবং শরীফ ভাইকেও ধন্যবাদ জানাই, যারা দেখছে সবাইকে স্বাগত। প্রথমত বিষয় হচ্ছে যে আজকের তারেক রহমান যে বিষয়টি বলেছেন, কিন্তু যেই প্রোগ্রামে গিয়ে বলেছেন তার বক্তব্য এবং কর্মসূচির যে ডেকোরেশন এবং বাস্তবায়ন সম্পূর্ণ বিপরীত চিত্র। তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের নিয়ে কাজ করে, এরকম প্রায় 4 থেকে 5টি সংগঠন আছে। এর ভিতরে কোনোটি বিএনপি দ্বারা প্রভাবিত, কোনোটি জামাত দ্বারা প্রভাবিত, কারোর সাথে এনসিপির কানেকশন ভালো, এরকম নানা ধরনের ভিতরে আছে। তো সেই জায়গা থেকে তার আজকে যে প্রোগ্রামটি করেছে চিনমৈত্রী সম্মেলনে, সেটির নাম দেওয়া হয়েছে জাতীয় সম্মেলন, জুলাই জাতীয় সম্মেলন কিছু। কিন্তু সেখানে যে 2টি সংগঠন যারা নেতৃত্ব তাদেরকে ডাকা হয়েছে, এর বাহিরেও আজকে প্রায় অনেক যারা জুলাই আহত তারা সেখানে প্রোগ্রামে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদেরকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এবং প্রোগ্রামে যাদেরকে বক্তা সিলেকশন করা হয়েছে, একজন তো ডিরেক্ট বলেছেন, আমরা যেভাবে ডক্টর ইউনূসের সময় দেখতাম তিনি জাতীয় ঈদগাহে নামাজ পড়তে গেলে 5 বছর করতো, আজকে বক্তারা একজন তো বলছেন যে 10 বছরের ভিতরে তারেক রহমানের কোনো ডিস্টার্ব করা যাবে না, কোনো ধরনের কথা বলা যাবে না। 2 নম্বর বিষয়টি হচ্ছে যে তারেক রহমান 5ই আগস্টের সময় যেহেতু এটি জাতীয় সম্মেলন বলছেন, আমরা দেখেছি 2025 সালে বিএনপি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তারা সেই সময় একটি প্রোগ্রাম করেছিল। সেই প্রোগ্রাম প্রথম বর্ষপূর্তিতে সকল রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সকল শহীদ আহত সবাইকে ইনভাইট করছে। কিন্তু জাস্ট ইলেকশন হয়ে যাওয়ার পরেই শুধুমাত্র তারা দলীয় নেতাকর্মীরা এবং দলীয় কিংবা বিএনপি মনা জুলাই আহত শহীদদের শুধু ইনভাইট করে দেখছে যে প্রোগ্রামটি করছেন। ফলে তিনি মুখে বললেও যে জুলাই আসলে একক নেতৃত্ব ছিল না, কিংবা হচ্ছে সবারই অংশগ্রহণ ছিল, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরে বাস্তবায়নের জায়গা থেকে যে কর্মসূচিটা করেছে, কারণ গত প্রোগ্রামে আমি নিজেও অতিথি হিসাবে গিয়েছিলাম বিএনপির এই প্রোগ্রামটিতে, সম্ভবত এরকমই 4 বা 5 জুলাই প্রোগ্রামটি হয়েছিল। তো ফলশ্রুতিতে তার এই বক্তব্য এবং আজকের কর্মসূচিতে আমার কাছে বিষয়টি দৃশ্যমান। জুলাই প্রত্যাশার ক্ষেত্রে যে বিষয়টি হয়েছে যে এখানের আমাদের দেশে যারা রাজনীতি, দেশ সমাজকে নানা দৃষ্টিভঙ্গির জায়গা থেকে বিশ্লেষণ করার চেষ্টা করেন, অর্থাৎ যারা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, সমাজ বিশ্লেষক হিসেবে নিজেদেরকে পরিচয় দেন কিংবা যারা দেখেন, তারা পুরনো ফ্যাসিবাদের সময় তাদের বেড়ে ওঠার সময় তার একটা দৃষ্টিভঙ্গি ঘুরে উঠছে। ফলশ্রুতিতে জুলাইটা যখন হয়ে গেল, জুলাইয়ের পরবর্তীতে এই জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে এক এক দল, এক এক গ্রুপ নানাভাবে তার যে দৃষ্টিভঙ্গি পুরনো দৃষ্টিকোণ থেকে দেখা, সেই দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছেন। মানে এটা খুব কষ্টদায়ক। আপনি যদি যারা জুলাই নিয়ে খুব বেশি বক্তব্য করে, সেমিনার করে, আপনি যদি অনেকরে আনঅফিশিয়ালি জিজ্ঞেস করেন যে আপনি আসলে কয়টা শহীদ ফ্যামিলির সাথে ইন্ডিভিজুয়াল কথা বলছেন, আপনি তো খুব লেকচার দিচ্ছেন, কিন্তু তিনি বলতে পারবেন না। ফলে তার পূর্বের যে জ্ঞান অর্জনের যে জায়গাগুলো, শুধুমাত্র আপনার বিভিন্ন সেমিনার, তাও নির্দিষ্ট গণনার বুদ্ধিজীবীদেরকে নিয়ে গণনার, ফলশ্রুতিতে যেটা হয় যে জুলাইয়ের এই আকাঙ্ক্ষার ক্ষেত্রে যেটা হয় যে ধরেন এখানকার ইসলামপন্থী দলগুলো তারা মনে করে যে জুলাই মানেই এখানে একটা ইসলামিক বিপ্লব হয়েছে। বামপন্থীরা মনে করে যে জুলাই বিপ্লবটা তারা না হইলে, দ্রোহযাত্রা না হইলে বিপ্লবী হইতো না, তাদের সাথে বিক্রয় করা হয়েছে। এনসিপি কি মনে করে তার জুলাইয়ের জায়গাটা হচ্ছে যে এনসিপির ওই সময় যে নেতৃত্বরা ছিল, হয়তোবা এই বক্তব্য অনেকের কাছে বেশি মনে হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ওই সময় যারা নেতৃত্বে ছিলেন, এনসিপি যে নেতৃত্বরা ছিলেন,
সেই নেতৃত্বরা যদি ওই মুহূর্তে ওই কোঅর্ডিনেশনের জায়গাটায় না থাকতো, তাহলে সম্ভবত এটাকে সরকার পতনের দিকে নেওয়া যেত না। কেন বলছি? কারণ আপনাকে বলি, বাংলাদেশে 5ই আগস্ট হয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত এই জায়গার বামপন্থীরা কোনো দিন জামাতের সাথে একসাথে রাস্তায় নামার ক্ষেত্রে কোনো দিন মানে নামতে রাজি হয় নাই। ইভেন বিএনপি পর্যন্ত 5ই জানুয়ারি নির্বাচনের আগে যে সর্ববৃহৎ ছাত্র ঐক্য হয়েছিল, সেখানে তারা জামাতের সাথে একই ব্যানার শেয়ার করতে রাজি হয় না। তার মানে যে জামাত, বিএনপি এবং বামপন্থীদের লক্ষ্য একই থাকলেও, হাসিনা পতন বা ইয়ার কারণ মানে আলাদা আলাদা কারণে থাকলেও, কিন্তু কখনো একই পথে নেমে তারা রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে ওই মোমেন্টে ছাত্রের যারা নেতৃত্ব ছিল, বিশেষ করে আপনি যদি বলেন নাহিদ ইসলাম, আসিফ কিংবা মাহফুজ, হ্যাঁ, তাদের একটা বামপন্থী ছাত্র সংগঠনের সাথে একই সাথে নতুন যে ছাত্র সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, গণ অধিকার বলেন, ছাত্রদল বলেন, ইভেন শিবির, চারটারই বিশ্বাসের কেন্দ্রের জায়গায় তারা ছিল। ফলশ্রুতিতে এই কোঅর্ডিনেশন যদি শুধু শিবির করতে যেত, এটা কোনোদিন সাকসেস হতো না। যদি ছাত্রদল করতে যেত, সেটাও সাকসেস হতো না। শুধু বামপন্থীরা করতে গেলেও সাকসেস হতো না। ফলশ্রুতিতে এই যে সবাইকে নিয়ে, মানে সবাই ইফোর্টটা, শক্তিটাকে অভ্যুত্থানের দিকে নিয়ে যাওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। জি, আবার আপনার কাছে আসবো। শরীফুজ্জামান শরীফ, যে আরিফুল ইসলাম আদিব যেটি বলছিলেন, যে যদি এভাবে বলি যে সবগুলো পক্ষকে, শক্তিকে একটা সমন্বয়ের যেই বড় দায়িত্বটা এবং খুব মুখ্যম দায়িত্বটা ছাত্ররা পালন করেন সেই জায়গায়, এবং আপনি বলছেন যে প্রত্যাশা পূরণ হয়নি, এবং স্বরাষ্ট্রমন্ত্রী একটি মন্তব্যের সাথে যুক্ত করতে চাই যে জুলাই নিয়ে কেউ যেন ব্যবসা না করে, কোনো ধরনের রাজনৈতিক ফায়দা যেন না নেয়। এই 2 বছর পর দাঁড়িয়ে এসব কথা বলতে হচ্ছে কেন? ধন্যবাদ। জুলাইটাকে আমি একটা অভ্যুত্থান হিসাবে দেখি, এবং এর আগে বাংলাদেশে আর একটা গণ অভ্যুত্থানে আমি নিজে কর্মী হিসাবে তার সাথে যুক্ত ছিলাম। 1990 সালে যেটা হয়েছিল, তখন আমরা রাজনৈতিক কর্মী, বিশ্ববিদ্যালয়ে মাত্র এসেছি। আমি সেই আন্দোলনে কতগুলো কৌশল দেখেছিলাম। এরশাদের যে 9 বছরের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল এবং জোট, যুগপথ কতগুলো কর্মসূচি ছিল, কখনো এক জায়গায় এসেছে আবার বিচ্ছিন্ন হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার কতগুলো আন্দোলন ছিল, যেমন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, তার ভেতর থেকে সমস্ত শ্রমিকদেরকে একত্রিত করা, তাদের দাবি ছিল 5 দফা। কৃষক, ক্ষেতমজুর যে সংগঠনগুলো, তাদেরকে একটা জায়গায় নিয়ে আসা, গ্রামে এই আন্দোলনটা ছড়িয়ে দেওয়ার জন্য তাদের দাবি ছিল 17 দফা। নারী সমাজের কতগুলো দাবি ছিল। এই ধরনের ছাত্ররা 10 দফা তুলল, এবং সবশেষে আন্দোলনটা যখন একটা পিকে গেল, তখন সমস্ত শ্রেণী পেশার মানুষ তাদের দাবিটাকে পেছনে ফেলে তারা নিয়ে আসলো 1 দফা। একাত্মতা ঘোষণা। একাত্মতা, 1 দফা, 1 দফা 1 দাবি, এর সাথে তুই কখন যাবি। অর্থাৎ রাজনৈতিক কৌশল এই ধরনের গণ আন্দোলনে আপনি পরিবর্তন করতে পারেন, এটি আমি কোনো অন্যায় মনে করি না। আদিব যেটা বলেছে এর মধ্যে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু 2-1টা জায়গায় একটু যুক্ত করার বিষয় আছে। প্রথমত, যে আমরা ইরান নিয়ে কথা বলছি, আমেরিকার আগ্রাসন নিয়ে কথা বলছি, আমরা কিন্তু ইরানের রাজধানীতে গিয়ে ঘুরে ঘুরে দেখে এসে তারপরে কথা বলছি না। আমি কথাটা বলতে পারি, আমি নানা সোর্স থেকে ইনফরমেশনটা নিতে পারি। আমাদের এখানে জুলাইতে যারা মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, প্রত্যেকের কাছে দুয়ারে দুয়ারে যাওয়া নানা কারণে আপনার পক্ষে, আমার পক্ষে হয়তো পেশাগত কারণে বা অবস্থানগত কারণে সম্ভব না। আবার আমাদের গেজেটে 884 জন শহীদের কথা বলা আছে। আমাদের বিরোধী দলের নেতা বলেছেন যে তিনি 1200 পরিবারের কাছে গেছেন। এটি এই সময়ের মধ্যে 1200 পরিবারের কাছে যাওয়া, এটি নিয়ে নানা রকমের মানে বক্তব্য, বিবৃতি ইত্যাদি ইত্যাদি আছে। আমি সেদিকে যাব না। আমি যেটুকু বলতে চাই যে আমরা মোটা দাগে কতগুলো জায়গায় পরিবর্তনের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো আমাদের মধ্যে ছিল, এবং জুলাইয়ের পরে যে কাজগুলো আমরা করেছি, আমি জাস্ট উদাহরণ বলি। ঢাকার একজন সাবেক সংসদ সদস্য, তার মেয়ের দাম্পত্য কলহ ছিল পরিবারে, এবং বেশ কয়েক বছর আগে তাদের বিচ্ছেদ হয়েছে, বিবাহ বিচ্ছেদ। জুলাইয়ের পরে সেই পরিবারের, অর্থাৎ ছেলের পরিবারের মা থেকে শুরু করে সবাইকে জুলাই মামলার আসামি করা হয়েছে। তো সেই মানুষটাকে, ওই পরিবারটাকে আপনি যদি জুলাইয়ের কথা জিজ্ঞেস করেন, তার পারসেপশনটা কি জুলাই সম্পর্কে? প্রশ্ন এই ধরনের নানা জায়গা থেকে আমরা তৈরি করেছি। আমি যে নারীদের কথা বললাম, যে আপনি 5 আগস্টের পরে আমাদের ওই যে প্রত্যাশার যে জায়গাটা, রাইট, সেটা ছিল আমাদের এখানে। ওই যে বিএনপি যখন
5 আগস্টের পরে বিএনপি সমাবেশ করে নির্বাচনের দাবিটা যে তুলল, এবং তারপর আমরা যখন নানা জায়গা থেকে সমালোচনা করলাম, আমি বিএনপির অনেক জায়গায় সমালোচনা করতে পারি, কিন্তু এটা অস্বীকার করা যাবে না গত 1.5 বছর বিএনপি সরকারকে তো সময়টা দিয়েছে, এবং সময়টা দিয়েছিল বলে আপনি ওই যে ঐক্যমত্য কমিশন গঠন করেছেন, সংস্কার নিয়ে আলোচনা করেছেন। আমি স্পষ্ট করে আপনাকে বলতে পারি, এই শক্তি এবং সামর্থ্য এনসিপি অথবা জামাতের যদি থাকতো, তারা সরকারকে 1.5 বছর সময় দিত না, বিএনপি দিয়েছে নির্বাচনের জন্য। এবং আমরা কি দেখেছি, একদিকে যখন নির্বাচনের কথা বলা হয়েছে সঙ্গে সঙ্গে বলেছেন এরা হচ্ছে সংস্কার পরিপন্থী, সংস্কার বিরোধী, অথচ সেই সময়ে একটা রাজনৈতিক দল সারা দেশে তার 300 আসনের প্রার্থী ঘোষণা করে সারা দেশে চষে ফেলেছে। কিন্তু আমি যখন বলেছি নির্বাচনে একটা সুনির্দিষ্ট তারিখ দেন, তার ভেতর থেকে আমি যেটা দেখেছি যে এই যে বক্তব্য যে নির্বাচন চায়, সাথে সাথে আমি তাকে সংস্কার বিরোধী হিসাবে মানে মাঠে নিয়ে এসে আমি একটা পক্ষকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সুযোগটা দিয়েছি। জি, তাহলে জুলাই নিয়ে ব্যবসা কে করলো, রাজনৈতিক ফায়দা লুটলো কে? রাজনৈতিক, এগুলো তো সবগুলো রাজনৈতিক ফায়দা। এই যে সুযোগ সুবিধাগুলো আপনি নিয়েছেন, এর ভেতর থেকে আপনি একটা পক্ষকে ঘরের মধ্যে আটকে রেখেছেন, আর একটা পক্ষের মধ্যে এই যে জুলাইকে আমি হরে দরে বিক্রি করেছি। এই যে মামলা বাণিজ্য কি হয়নি? আজকে যেভাবে বলা হচ্ছে, আমাদের এখানে মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে প্রশ্ন তোলা যায়, সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা যায়, জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তোলা যায়, কেউ কেউ প্রশ্ন তোলে, ভিডিও বানিয়ে নিয়ে আসে যে এখানে 71 ছিল একটা প্রতারণা। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে জুলাই নিয়ে ব্যবসা, জুলাই নিয়ে রাজনৈতিক ফায়দা লুটা, মামলা বাণিজ্য, এই জায়গাগুলো, এই অভিযোগগুলো কিন্তু 2 বছরে পা দিচ্ছে, আমরা শুনতে হচ্ছে। প্রথমত বিষয় হচ্ছে যে দেখেন, যখন কোনো একটা গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়, স্বাভাবিকভাবেই ওই অভ্যুত্থানের পক্ষে যারা কাজ করে, অনেক সময় কাজ না করেও রাজনৈতিক পট পরিবর্তন কিংবা প্রেক্ষাপটের কারণে অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কিংবা দায়িত্বে চলে আসে। বাংলাদেশের হিস্ট্রিতে যে গুরুত্বপূর্ণ 3টি গণ অভ্যুত্থান এবং বিপ্লব পেয়েছে, 3টারই রাজনৈতিক ফায়দা বিএনপি পেয়েছে। 75-এ 7ই নভেম্বর তাদের বিপ্লবের পরে বিএনপি সরকার গঠন থেকে শুরু করে রাজনৈতিক দল করাইয়া, 90-এর পরে নির্বাচনের মাধ্যমে বিএনপি, এবং এই 24-এর গণ অভ্যুত্থানের পরেও বিএনপি পেয়েছে, মানে তারা ক্ষমতায় আসছে। এখন এটাকে আপনি এক হিসাবে বলতে পারেন যে হ্যাঁ, অভ্যুত্থান না হইলে তো আমরা তো দেখেছি যে আজকে সালাউদ্দিন ভাই তিনি বলেছেন যে তিনি এবং তারেক রহমান যদি নির্বাসনে না থাকতেন, কোঅর্ডিনেশনটা যদি না করতেন, তাহলে হয়তো এই গণ অভ্যুত্থান সংগঠিত নাও হতে পারত। কিন্তু আমরা তো দেখেছি তারেক রহমান 64 দলের সম্মিলিতভাবে যুগপৎ আন্দোলনের 1 দফার ঘোষণা দিয়েছেন। 28 অক্টোবর 1 দফার ঘোষণা হয়েছিল তো, কিংবা হচ্ছে 32 দল সকল ছাত্র সংগঠন মিলেও তো 1 দফা ঘোষণা দিয়েছিল, যেটা কোনো কারণেই হোক হয়তো সেটা একটা সাকসেসফুল ইয়ের দিকে যায় না। এটা একটা রাজনৈতিক বক্তব্য আকারে দেওয়া হয় যে জুলাইয়ের অমক গ্রুপ চেতনা ব্যবসা করেছেন কিংবা অমক পক্ষ এটার ফায়দা নিচ্ছেন। আমি যদি বৃহত্তর অর্থে বলি যে জুলাইয়ের ফায়দা একেবারে বামপন্থী থেকে ডানপন্থী এবং বিএনপি থেকে এনসিপি প্রত্যেকেই পেয়েছেন। একেবারে আপনি ধরে ধরে যদি বলেন, বাংলাদেশের জীবনও নিয়াজ মোর্শেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হইতে পারতেন, তানজিম উদ্দিন খান জীবনও ইউজিসির যে দায়িত্ব পাইছেন সেটা জীবনও পাইতেন, সামিনা লুৎফা ম্যামকে কখনোই বিএনপি কিংবা আওয়ামী লীগ যেই সরকারি ক্ষমতা থাকুক জীবনও কখনো কোনো পোস্টে বসাইতো, কিংবা আপনার হচ্ছে মানে বিএনপির যারা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছে তাদেরকে কখনোই সেই উপাচার্য বানানো হইতো, কিংবা জামাতপন্থী যারা উপাচার্য ছিলেন করতো না। তো স্বাভাবিকভাবে আপনি যদি বলেন যে বিএনপি এই অভ্যুত্থানের ফায়দা সকলেই পেয়েছে, এই অভ্যুত্থানে যেভাবে প্রত্যেকটা অংশগ্রহণ করছে প্রত্যেকে পেয়েছে, তবে লার্জ স্কেলে যেই আকাঙ্ক্ষাটা সবাই ছিল, অর্থাৎ একটা রাষ্ট্র, আমাদের 55 বছর রাষ্ট্র রাষ্ট্র হয়ে ওঠে, রাষ্ট্র সবসময় দলের ইচ্ছা মতন আচরণ করেছে। যে প্রতিষ্ঠানগুলো নাগরিকের অধিকার রক্ষা করার কথা, নাগরিককে সুরক্ষা করার কথা, সেই প্রতিষ্ঠানগুলো এত বেশি দলীয়করণ হয়েছে, ফলে ওই নাগরিকের অধিকার রক্ষার পরিবর্তে দলীয় রক্ষার
কাজেই বেশি ছিল এখানকার যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো। ফলে সেই বেসিক মৌলিক পরিবর্তনের জন্যই কিন্তু সংস্কারের আলাপটা নানাভাবে আসছে। আরেকটা আমাদের এখানে দেশের একটা বড় বাস্তবতা, সেটা হচ্ছে যেহেতু ৭১ পরবর্তীতে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের পথ চলায় আমরা এখানে দুইটা ধারা দেখি বাংলাদেশের ক্ষেত্রে। সেটি হচ্ছে যে একটা গ্রুপ ডোনার রাষ্ট্রগুলোর ডোনেশন নিয়ে এসে যারা এনজিওর মাধ্যমে সামাজিক কাজ করছেন, সেই আইকনিক ফিগার হয়েছে আপনি স্যার ফজলে হাসান আবেদ বলতে পারেন, ডক্টর ইউনূস বলতে পারেন, কিংবা হচ্ছে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, যারা এখানকার এনজিও মাধ্যমে সামাজিক পরিবর্তনের আইকনিক ফিগার। ঠিক তেমনিভাবে আপনি যদি আবার পলিটিক্যাল দিকে দেখেন, আপনি শেখ মুজিবুর রহমান প্রথমে, তারপরে আপনার জিয়াউর রহমান, এরশাদ, কিংবা এই যে জায়গাগুলো, বিষয়টি হচ্ছে যে যারা এনজিওর মাধ্যমে কাজ করে তারা সাধারণত একটু পড়াশোনা করে থাকে, ফলে তারা সবসময় মানে নন গভর্নমেন্ট সবসময় গভর্নমেন্টকে অবজ্ঞা করে থাকেন যে এরা মূর্খ, এরা সুশাসন চায় না, এরা দুর্নীতিগ্রস্ত, এরা অশিক্ষিত, এরা বর্বর, নানাভাবে হচ্ছে ট্যাগায়িত করে থাকে। আবার রাজনীতিবিদরা যখন বাটে পান এনজিওবাদীদের, বলে যে পারলে নির্বাচন কর, ৬০ ভোটের বেশি তো তুই পাবি না, কিংবা হচ্ছে পারলে তুমি ইলেকশন করে হ্যাডাম জনপ্রিয়তা যাচাই করো পারলে। আপনাকে জাস্ট একটা উদাহরণ দেই যে ডক্টর ইউনূসকে যখন মিরপুরে তো তার যে অফিস, এই অফিস থেকে তাকে মাত্র আওয়ামী লীগের একটা ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট তাকে হচ্ছে মানে ঝাড়ু মিছিল করে তাকে দণ্ডবিদায় করে দিচ্ছে। মানে মানে তার তো বিশ্বব্যাপী ধরনের সামাজিক আছে। ফলে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় এই নন গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের ভিতরে একটা বড় ধরনের একটা দ্বন্দ্ব, একটা সামাজিক দ্বন্দ্ব আকারে হাজির আছে। ফলে এই জায়গাটা কিন্তু এই জুলাই অভ্যুত্থান এবং অভ্যুত্থানের পরবর্তীতে এই সংকটের জায়গা থেকে কিন্তু আমাদের এই যে ৫ই আগস্ট হলো, এটা তো বাংলাদেশে এই রকম রাজনৈতিক অর্থনৈতিক এরকম পরিস্থিতিতে কখনোই পড়ে নাই। ফলে ছাত্রদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল, রাজনৈতিক দলগুলোকে বলা হয়েছিল যে এই পরিস্থিতিতে একটা সুন্দর নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ে যেতে হলে রাজনৈতিক দলের প্রতিনিধি এবং একই সাথে যে নন গভর্নমেন্ট এনজিও বা সিভিল সোসাইটি বা শিক্ষক বা স্পেশালিস্ট, আপনি যেই সংজ্ঞায় তাদেরকে সংজ্ঞায়িত করেন, তাদের প্রতিনিধি, এবং যেহেতু শিক্ষার্থীরা এখানে আন্দোলনের সাথে একটা এঙ্গেজমেন্ট ছিল, তাদের ২ প্রতিনিধি নিয়েই একটা গভর্নমেন্টটা হোক। কিন্তু আমরা যেটা দেখছি যে অ্যাট ফার্স্ট বিএনপি সেটাকে প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করে আপনি এখন প্রত্যাখ্যানকে আপনি 2 ভাগে ব্যাখ্যা করেন। একটা হচ্ছে যে আমি নিজে দায়িত্ব নিলাম না, আবার আপনি যদি আরেকভাবে দেখেন যে আপনি রাষ্ট্রের সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্টে আপনি যেই দোষ আজকে ডক্টর ইউনূসের উপরে চাপাচ্ছেন, যেই দোষ আছে আপনি কেয়ারটেকার অন্য উপদেষ্টার উপরে চাপাচ্ছেন, আপনি তো রাষ্ট্রের সেই মুহূর্তে সেই দায়িত্বটা নিতে চান না কাঁধে। আপনি শিক্ষার্থীদেরকে যখন বিপদ দেখছেন আপনি সামনে ঠেলে দিচ্ছেন, বলছে যে তোমরা গিয়ে রাষ্ট্রটা চালাও। কারণ আপনি জানতেন যেহেতু আপনাদের 40 বছর রাজনৈতিক অভিজ্ঞতা আছে, আপনাদের যেহেতু 35 বছরের পুরনো রাজনৈতিক অভিজ্ঞতা, ফলে আপনি জানতেন যে এরা দায়িত্ব নিলে 3 মাস পরে এই সমস্যা পড়বে, 6 মাস পরে এই সমস্যা পড়বে, তখন আমরা রাজনীতিবিদরা একটা অভিভাবক সুলভ একটা আচরণ নিয়ে হাজির হব যে তোমরা এটা। এই জায়গাটিতে একটু জি শরীফুজ্জামান শরীফ, এই জায়গাটিতে একটু এই যে দায়িত্ব নেয়া না এবং যুক্ত করতে চাই আজকের অনুষ্ঠানেও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলছেন যে জুলাই শুধু অতীত স্মৃতি নয়, ভবিষ্যতের দায়িত্ব। এই দায়িত্বের কথাটা আমরা মনে রাখলাম কতজন? যথার্থ মনে করি যে এর ভেতর থেকে আপনার একটা রেসপন্সিবিলিটি এসেছে। সেই রেসপন্সিবিলিটি কি? আপনি যে শহীদদেরকে বা যাদের স্যাক্রিফাইস আছে তাদেরকে কি কেবলমাত্র শোপিস হিসাবে ব্যবহার করবেন? আমি সেটি দেখেছি। জুলাই কেবলমাত্র কয়েকটা দলের নেতাদের পরিবর্তনের জন্য আসেনি। বৃহৎ সংখ্যক মানুষের আর্থসামাজিক এবং রাজনৈতিক যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা আপনি ধরে রাখতে পারেননি এবং রেসপেক্টটা করেননি। ওই যেটা আমি বললাম যে এখানে আপনি মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে কথা বলতে পারবেন, কিন্তু জুলাইয়ের ভেতর থেকে আমার যে অতৃপ্তি, আমার যেটা প্রত্যাশিত ছিল আমি পাইনি, এটি নিয়ে কথা বললে আপনি ধরে নিচ্ছেন আমি ধর্মের মতো অবমাননা করছি। জুলাইকে যেভাবে মুক্তিযুদ্ধকে ধর্মের কাছে নিয়ে গিয়েছিল, আপনি জুলাইকে সেই ধর্মের কাছে নিয়ে যাচ্ছেন। আমাদের এর ভেতর থেকে শিক্ষণীয় তো আছে। বাংলাদেশের যে 350-এর বেশি গরিব মানুষ এখানে মৃত্যুবরণ করলো জুলাইয়ে, তারা কেবলমাত্র আপনার সংবিধান, আপনার আইন, আদালত, মানবাধিকার এটার জন্য না, তার পেটে ক্ষুধা ছিল এবং সে একটা স্বস্তিদায়ক জীবনের জন্য সে জীবনটা দিয়েছে। জুলাই শহীদের যে কন্যাটি
ধর্ষণের বিচার না পেয়ে আত্মহত্যা করলো, আমরা তার কথা ভুলে গেছি। আপনি কোথাও আলোচনায় তার কথা শুনেন? তার বিচারটা কত দূর গেছে সেটি কি জানেন? না। এই যে বিএনপির কথা বলছি, আমি আবার বলি, বিএনপির আপনি সমালোচনা করাই যায়, কিন্তু এটাও কিন্তু সত্যি যে জুলাই অভ্যুত্থানের আগে বিএনপি তো এই দেশে 3-4 বার ক্ষমতা এসেছে। সুতরাং বেনিফিশিয়ারি আমি যদি বলি, তাহলে বিএনপি এটি 5 বছর হোক 50 বছর পরে হলেও বিএনপি হয়তো পাওয়ারে আসতো, এবং যাদেরকে আমরা বিতাড়িত করেছি তাদের পৃথিবী ক্রমশই ছোট হয়ে আসছিল। আগের যে নির্বাচন 18-র 24-এর নির্বাচনে একরকমের ছিল না। 24-এর নির্বাচন সে আর কেউকে পায়নি, আমি ডামি দিয়ে ভোট করতে হয়েছে, অর্থাৎ সে ক্রমশই সংকুচিত হচ্ছিল। হয়তো তার রেজিমটা আরো 5 বছর বা 10 বছর হতো, কিন্তু বিএনপি তার আগে কিন্তু ক্ষমতা এসেছে। সুতরাং আমি যদি বলি যে বিএনপি বেনিফিশিয়ারি, আমি মনে হয় যে সত্যটাকে ভুল বলবো। যে নেতা কখনো তার জামানত রক্ষা পাননি কোনো নির্বাচনে, তিনি বিরোধী দলের নেতা হয়েছেন, তাদের দল 3টা 7টা 15টা 70টা এমপি হয়েছে, বেনিফিশিয়ারি আমি তাকে বলবো না কেন? তারা বেনিফিশিয়ারি না? আমাদের এখানে বেনিফিশিয়ারি হওয়া উচিত ছিল পাবলিকের, কিন্তু সেই পাবলিক কি বেনিফিশিয়ারি হয়েছে? পাবলিকের যে প্রত্যাশা ছিল সেই জায়গাটাতে আমরা আছি? যে ধরনের সংস্কৃতিটা আমাদের এখানে ডেভেলপ করার কথা ছিল সেখানে আছি? আমি আসার আগে প্রথম আলোতে একটা রিপোর্ট দেখলাম, বিটিআরসির একটা দুর্নীতির রিপোর্ট হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়, দেখেছেন মনে হয়? দেখছি। সেখানকার যিনি প্রধান কর্মকর্তা অফিসিয়াল, তার জন্য তারা বেতন নিচ্ছেন, আর অফিসের যে অন্যান্য যে কাজ সেগুলোকে গবেষণার নাম দিয়ে ইচ্ছে মতন টাকা তুলে নিচ্ছেন সেখান থেকে। একজন 1 মাসে 4.5 লক্ষ টাকার শুধুমাত্র ভাতা নিয়েছেন, একটা প্রোগ্রামকে 7 ভাগে ভাগ করে। তার এটার কোঅর্ডিনেটর হিসাবে, মেম্বার হিসাবে, মিটিংয়ে উপস্থিত হিসাবে, ওয়ার্কশপে উপস্থিতি দিয়ে। তো আমার পরিবর্তনের প্রত্যাশা এটা ছিল না। এখন যারা ক্ষমতায় আছেন তারা যদি এই জায়গাগুলোকে অ্যাড্রেস না করেন, এই দুর্নীতিকে যদি অ্যাড্রেস না করেন, আপনি হ্যাঁ না ভোটের দিকে গেলেন, বাংলাদেশ ব্যাংককে কনভিন্স করে বিভিন্ন ব্যাংক থেকে টাকা নিয়ে সেই টাকা আমরা মেরে দিয়েছি। তো পরিবর্তনের যে জায়গাটা কি, তার মানে কিন্তু এই না যে আমার ওই যে জুলাইটা মিথ্যা ছিল, জুলাইটা ভুল ছিল, জুলাইটাকে আমি আমার এখানে কাজে লাগাতে পারিনি। আমার অবশ্যই একটা কমিটমেন্ট আছে, আমার একটা রেসপন্সিবিলিটি আছে, আমার একটা দায় আছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যে আমি যে এই যে আমার খাসলত যে খারাপ করেছি নানা স্টেক হোল্ডার মিলে, আমি অন্তত যে সময় আছে এই সময়টা একটু পরিবর্তন করার চেষ্টা করি। আজকে যে ধরনের সমাজের মধ্যে যে ধরনের উন্মাদনা আপনি তৈরি করেছেন, আজকেও সকালে দেখলাম বিসিএস এর 2000 পদ এটা ফিল আপ করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? যাচ্ছে না এই কারণে আমরা পড়ালেখার দিক থেকে পিছিয়ে গেছি, আমাদের ওই যে কোয়ালিটি এডুকেশন হচ্ছে না। তো পড়ালেখায় পিছিয়ে যায় কখন? আমার এই জায়গাগুলোতে যেভাবে আমার অ্যাড্রেস করা দরকার ছিল সেটা আমি তো করিনি। আরেকটা বিষয় ছোট্ট করে একটু আপনার মন্তব্য জানতে চাই। প্রথমত তারেক রহমান বলছেন যে একটু সময় নিয়ে হলেও ওই যে জুলাই যে অন্যায় অবিচার হয়েছে, যে হত্যাগুলো হয়েছে, তার বিচার নিশ্চিত করা হবে, কিন্তু একটু সময় নিয়ে হলে ন্যায় বিচারটা যেন নিশ্চিত হয়। এই জায়গায় আমি অবশ্যই মনে করি আমাদের অনেকগুলো জায়গায় প্রশ্ন তোলার সুযোগ আছে। জুলাই হত্যাকাণ্ড নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে। এই কারণে আমি বলছি জুলাই হত্যাকাণ্ডের জন্য আমরা অনেকেই এর মধ্যে রেসপন্সিবল। কেউ গুলি রাস্তায় বন্দুক নিয়ে নামেনি, দায়িত্বের কারণে তাকে আমরা অভিযুক্ত করছি। ঠিক তখন আপনি সেই দেশের একটা গণঅভ্যুত্থানের পরে আপনি যখন বলছেন এত মানুষ মারা গেছে, এতজন শহীদ, সেই দেশের পুলিশের আইজি আপনি তাকে বিচারটা করলেন না, আপনি প্রধানমন্ত্রীর বিচার করলেন, আপনি অমুক মন্ত্রীর বিচার করলেন, পুলিশের আইজিকে কেন আপনি ছেড়ে দিলেন? তার বাড়ি সুনামগঞ্জ বলে, সুনামগঞ্জ হলেই কি একসময় গোপালগঞ্জ হলে সে নিষ্কৃতি পেয়ে যেত, এখন সুনামগঞ্জ হলে নিষ্কৃতি পেয়ে যায়। হাবিবের বাড়ি সুনামগঞ্জ হলে আপনি কি তাকে রাজসাক্ষী করতেন? আপনি আইজিকে কোন হিসাবে রাজসাক্ষী করেছেন? আজকে নানা কারণে মানুষ ভয়ে, প্রেশারের কারণে এই প্রশ্নগুলো হয়তো করবে না এক সময়, কিন্তু এক সময় প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আপনি থানার দারোগা, ওসি, তাকে বিচারের মুখোমুখি করলেন, তা আইজিকে করলেন না কেন? অনেকেই বলে যে তার বাড়ির সুনামগঞ্জ এবং ওখানকার একজন আইনজীবী নেতা, তার সাথে তার ভালো সম্পর্ক ইত্যাদি ইত্যাদি। এটি নাও হতে পারে, কিন্তু এই প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে যে একটা গণঅভ্যুত্থানের সময় পুলিশের প্রধানকে আপনি আসামি করলেন না, তাকে লঘুদণ্ড দেওয়ার জন্য তাকে রাজসাক্ষী করলেন। অবশ্যই প্রশ্ন করবে মানুষ। আরিফুল ইসলাম আদিব, এই যে গণঅভ্যুত্থান থেকে দিন শেষে 2 বছর পর জনগণ তো বেনিফিশিয়ারি হল না সেটি, এবং তারেক রহমান যে ন্যায় বিচারের স্বার্থে কিছুটা সময়ের কথা হলেও বলছেন যে কিছুটা সময় লাগলো, এই দুটি বিষয়। প্রথমত বিষয় হচ্ছে যে ন্যায় বিচার তো অবশ্যই প্রয়োজন। আমাদের সোসাইটিতে
ন্যায় বিচার তো সেই জায়গাটি নাই, এমনকি আমাদের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের সেই জায়গা থেকে আমরা দেখেছি যে গত 55 বছর ধরে যারাই ক্ষমতায় আসছে, মানে এখানে ন্যায় বিচারের পরিবর্তে দলীয় বিচারগুলো মূলত হয়েছে। মানে দল যখন ছিল, দলকে স্কিপ করে মূলত বিচারগুলো, অন্যদের বিচারগুলো হতো। তো সেই জায়গা থেকে আপনার এই বিষয়টা দেখলে, ন্যায় বিচারের বিষয়টা দেখলে অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু একই সাথে আবার সরকার গঠনের পরে অলমোস্ট প্রায় 4.5 মাস হয়েছে, বিচারগুলো অনুষ্ঠিত করার জন্য যে ধরনের কর্মতৎপরতা, অর্থাৎ বিচারিক যে তৎপরতা, সেই জায়গাটাগুলো কিন্তু আমরা তেমন কোনো উদ্যোগ দেখি না। ইভেন এই রিসেন্টলি যেখানে আপনার জাসদের সভাপতি ছিলেন হাসানুল, 10 বছরের কারাদণ্ড, 10 বছর যে কারাদণ্ড দিয়েছেন, সেই কারাদণ্ড নিয়েও জনমনে এবং জুলাইয়ের যারা শহীদ আহত হয়েছেন তাদের যথেষ্ট আপনার হচ্ছে এখানে আপত্তি এবং অসন্তোষ আছে। কারণ তার যেখানে ডিজিটাল ফুটপ্রিন্ট রয়ে গেছে, সরাসরি কিভাবে গণহত্যা করবে তার পূর্বের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তিনি পরামর্শ দিচ্ছেন। তিনি হচ্ছে তার জেলায় কুষ্টিয়ায় প্রায় 6 জন শহীদ হয়েছেন, সেই কুষ্টিয়ায় কীভাবে আন্দোলনকারীদেরকে তুলে আনা হয়েছে এসপির মাধ্যমে, সেটার তিনি ব্যাখ্যা করছেন। এবং এই যে ধরেন গণহত্যার পুরোপুরি একটা বলা চলে যে মূল যে কোড, যে ডিসিশন মেকিংয়ের জায়গা, সেই জায়গাটা থাকার পরেও আমরা দেখেছি তাকে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ফলে এই জায়গাগুলো কিন্তু আবার একই সাথে বেশ কিছু জনমনে প্রশ্ন আসে যে আপনি যখন ন্যায় বিচার বলবেন, কিন্তু সেই ন্যায় বিচারটা আসলে কতটুকু হবে। একই সাথে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশে আসলে আপনি যখন মানে পারিবারিকভাবে, মানে একই পরিবারের তো অনেকে একাধিক দল করে সাধারণত, তো একাধিক দল করলে যখন হচ্ছে আপনি যখন ব্যক্তিকে যখন ওই দল করার কারণে সুবিধা পায়, তখন কিংবা হচ্ছে তাই সে যখন ভিকটিম হয়, তখন বলা হয় যে এখানে একটা ইন্ডিভিজুয়ালিজম আছে কিংবা হচ্ছে দাঁড়িয়ে। কিন্তু এখানে তো আপনার রাশেদ খান মেননের তো আসলে জামিন অলমোস্ট মনে হয় কয়েকটা মামলা জামিন আছে। রাশেদ খান মেননের আপন বোন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি এখন এমপি আছেন। ফলশ্রুতিতে তার বিচার আসলে কতটুকু হবে, ইনুর বিচার যতটুকু হয়েছে ততটুকু রাশেদ খানের বিচার আসলে কতটুকু হবে। মানে আপনার বিচারের ক্ষেত্রে তো অনেক কিছু প্রমাণের বিষয় থাকে যে আসলে সে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল কি না, কিংবা নানা ধরনের এই ইয়াগুলো থাকে। কিন্তু একই সাথে রাশেদ খান যখন বামপন্থী রাজনীতি করছেন, সেলিমা রহমান তখন জাতীয়তাবাদী রাজনীতি করে তিনি যখন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, ভাইয়ের তদবির রক্ষা করছেন কিনা, মানে এই ধরনের নানাগুলো হিসাব আছে। এই কথাটা জাস্ট এই কারণে বললাম যে কিছুদিন আগেই, জাস্ট সপ্তাহখানেক আগেই বেশ কয়েকটি গণমাধ্যমে, বিএনপি প্রভাবিত বেশ কয়েকটি গণমাধ্যমে নিউজে ছয়লাভ হয়েছে যে সিলেট বা কোনো একটা জেলায় হাসনাত সার্জিস আওয়ামী লীগের এক নেতার, মানে ছাত্রলীগ নেতার শ্বশুরের বাসায় গিয়েছে। মানে এই নিউজটাকে আপনি যেভাবে হচ্ছে আপনি খুব গুরুত্ব দিয়ে বলছেন, তাহলে এরকম বললো তো এই সংসদে বহুজন, আন্দালিব রহমান পার্থ বড় বড় কথা বলেন, সংসদে আইসা বিরোধী দলকে ক্লাস নেন, স্মার্টনেস শিখান, ইংলিশে কথা বলে তার নিজের মানে জাহির করার চেষ্টা করেন। তার বাবা স্বৈরশাসকের সময় সবচেয়ে এরশাদের মূল কেশিয়ার ছিল, তার সম্ভবত হচ্ছে শেখ পরিবারে হচ্ছে তিনি বিয়ে করে করছেন। তাই ফলশ্রুতিতে আপনি নিজেদের ক্ষেত্রে যখন আপনি আলাপগুলা দিবেন, তখন আপনি বলবেন যে না, প্রত্যেকের একটা রাজনৈতিক সত্তা আছে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে। কিন্তু আপনি কি কমক নেতার শ্বশুরের বাসায় গেছে, সেটার আপনি হচ্ছে পুরা ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছেন। মানে এটা ইম্পর্টেন্ট এই কারণে যে এই যে এস্টাবলিশমেন্ট এখানকার যে জায়গাগুলো, এরা এই যে নতুন নেতৃত্বরা রাজনীতি করতে আসছে, তাদেরকে পুরো আতসী কাজ দিয়ে 100% পিউরিফাইয়ের ক্ষেত্রে দেখা হচ্ছে। একই সাথে আপনি রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন করতে চান, আবার আপনি যখন বিএনপি সবচেয়ে বড় দল আপনি মেনে নেন, বিএনপি সরকার গঠন করে, তাহলে এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করার ঠিক তেমনিভাবে বড় দায়িত্ব বিএনপি। জি, একটি বিষয়ে দুজন মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ করবো। শরীফুজ্জামান শরীফে, যে আমি একটু যুক্ত করি তার সাথে দ্রুত, তারপরে আমার একটি প্রশ্ন আছে। প্রথমত এই যে আদিব যেটা বলেছে সংস্কৃতির পরিবর্তনটা অবশ্যই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। এই যে জুলাইয়ের হত্যাকাণ্ডের মামলার ক্ষেত্রে বড় প্রবলেমটা কি জানেন? গড়ে মামলা দেওয়া হয়েছে বিচার বিবেচনা ছাড়া, যার কথা মনে পড়েছে তাকে মামলা দেওয়া হয়েছে। এখন পুলিশ এই মামলাগুলোর কোনো কুল কিনারা পাচ্ছে না।
গতকালকে না পরশুদিন বরিশালে আওয়ামী লীগের কবরে থাকা 4 নেতার বিরুদ্ধে এনসিপির এক নেতা মামলা করেছে, অনেকে মামলা করেছে, তার মধ্যে 4 জন আছে। আর এই যে আন্দালিব পার্থর বিষয়টা আমি একটু পরিষ্কার করে দিই আর কি, ওই যে হাতি দেখার মতন আমি যতটুকু পছন্দ করি ততটুকু, আন্দালিব রহমান পার্থ সারা জীবনে কিন্তু কখনো আওয়ামী লীগ করেনি, অথচ আন্দালিব পার্থ গণঅভ্যুত্থানের সময় জেল কেটেছে, জামাত, এনসিপি, বিএনপির যে ঘরানা সেই ঘরানার রাজনীতি করেছে, কিন্তু সে যদি কখনো একটু এনসিপি বা জামাতের বিরুদ্ধে বলে সঙ্গে সঙ্গে সে শেখ হাসিনার ফুফাতো বোনের ছেলে, এই পরিচয়। কিন্তু আব্দুল হামিদের শ্যালক, রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্যালক, এবারও জামাতের নমিনেশন নিয়ে আপন শ্যালক এবার এমপি নির্বাচন করেছে জামাতের নমিনেশনে, আব্দুল হামিদের ছেলে। কই, আমি তো কখনো সেটা বলি না। কেন বলি না? কারণ ওটা হলো আমার জন্য একটু আনইজি। এই যে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি জায়গায় দাঁড়িয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো জুলাই আন্দোলনকে অবমান অপপ্রচারের নানা চেষ্টা দেখি, এবং এই জায়গাগুলো নিয়ে তো গত কয়েকদিন ধরে বেশ আলোচনায়। এই বাস্তবতায় মেহের আফরোজ, শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি, এই যে মামলা দায়ের, এই পুরো বিষয়টিকে ছোট্ট করে গণঅভ্যুত্থানের ভিতর থেকে একটা বড় অংশ লুজার। আওয়ামী লীগ থাকার কারণে নানা রকমের সুযোগ সুবিধা তারা ভোগ করেছে, এখন সেই সুযোগ সুবিধা না থাকার কারণে তাদের নানাভাবে সেই বিষয়টাকে দেখছে। তবে আমি মনে করি যে আপনি ক্রিটিক করতে পারেন, কিন্তু অবশ্যই সেটিকে শালীন ভাষায়, অশালীন অশ্রাব্য ভাষায় আমি অথবা আপনি কেউ কোনো বিষয়কে সামাজিক মাধ্যমে উপস্থাপন করা, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না, যৌক্তিক না। আরিফুল ইসলাম আদিব, এখানে কি আপনি উস্কানি দেখেন কিনা? এই যে মেহের আফরোজ, শাওন, কোনো ধরনের উস্কানির বিষয় না। আপনি বর্তমান বাংলাদেশের আইন অনুযায়ী আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, গণহত্যা সহ। আজকেও স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন দল হিসাবে আওয়ামী লীগের বিচার অনুষ্ঠিত হবে। ফলে আপনি বাংলাদেশের আইন অনুযায়ী যদি বলেন, এবং একই সাথে যে জনগণ দ্বারা প্রত্যাখ্যাতভাবে একটা গণহত্যার পরে তারা পালিয়ে গেছে, তার পক্ষে খুব স্পষ্ট আকারে গণহত্যার পক্ষে মত উৎপাদন করা, সন্ত্রাসী কার্যক্রমের আহ্বান করা, অবশ্যই আইনগতভাবে সেটা ব্যবস্থা নেওয়ার সরকারের উচিত। জি, আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।